জুলাই সনদ সই কিছুক্ষণের মধ্যে আসতে শুরু করেছেন আমন্ত্রিত অতিথিরা। বৈরী আবহাওয়ায় হতে পারে কিছুটা দেরি। জুলাই সনদ সইয়ের দিনে পুলিশের সাথে সংঘর্ষের রণক্ষেত্র মানিক মিয়া অ্যাভিনিউ, বেশ কয়েকজন আহত। জুলাই সনদে সইয়ের নাম জাতীয় ঐক্য নয়, মন্তব্য এনসিপির। সই করা না করা যে কোনো দলের নিজস্ব সিদ্ধান্ত, বলছে বিএনপি। রাকসুতেও শিবিরের দাপট, ভিপি মোস্তাকুর রহমান জিহাদ, জিএস সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার ভরাডুবি ছাত্র দলের। সংঘর্ষ, উত্তেজনা ও রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেই কিছুক্ষণ পর সই হচ্ছে জুলাই জাতীয় সনদ। ঘোষণাপত্র পাঠ হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে। সেখান থেকে বিস্তারিত জানাতে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। মনিরুল সোহাগ, আপনি সংবাদের শুরুতেই সরাসরি দেখাচ্ছিলেন যে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা এসে উপস্থিত হয়েছেন এবং কয়েকজন উপদেষ্টাকেও আমরা দেখেছি সেখানে উপস্থিত থাকতে। এই মুহূর্তে আর কারা কারা এসেছেন এবং কখন নাগাদ শুরু হতে পারে মূল আনুষ্ঠানিকতা? জাতীয় নেতৃবৃন্দের স্বাক্ষর সম্পন্ন হয়েছে। এখন জুলাই জাতীয় সনদ 2025-এ স্বাক্ষর করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন স্বাক্ষর করছেন মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূস। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা করতালি দিয়ে জাতীয় নেতৃবৃন্দকে অভিনন্দিত করি। আমরা সবাই দাঁড়িয়ে করতালি দিয়ে তাদেরকে অভিনন্দিত করি। জুলাই জাতীয় সনদ এখন আমাদের সবার। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা স্বাক্ষরিত পাতাটি সবাই ঊর্ধ্বে তুলে ধরুন, আমরা তাদেরকে অভিনন্দিত করি। ধন্যবাদ। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের জুলাই জাতীয় সনদ এখন এই জাতির এক মূল্যবান সম্পদ। এই জুলাই জাতীয় সনদ আগামী দিনে হয়তো আরও নানাভাবে সংশোধন পরিমার্জনের মধ্য দিয়ে এটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে জাতির জন্য। নিঃসন্দেহে সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং এই সংস্কার চলতেই থাকবে এবং আমাদের জাতির ভাগ্য উন্নয়নে আমরা সর্বাত্মকভাবে সম্মিলিতভাবে আমাদের প্রচেষ্টা জারি রাখব এবং এই দেশে, এই ভূখণ্ডে আর কখনো কোনো কালে যাতে স্বৈরাচারী মাফিয়াতান্ত্রিক ফ্যাসিবাদ মাথাচাড়া না দিতে পারে, আমরা যাতে আর কখনো ফ্যাসিবাদের জাতাকলে না পড়ি, সেই জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে। সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা দয়া করে বসুন। অনুগ্রহ করে সবাই আসন গ্রহণ করুন। ধন্যবাদ। এ পর্যায়ে আমি আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে, আমাদের আর খুব বেশি সময় নেই, আমরা
মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানাই তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। এবং তার বক্তব্যের পর আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী একটি ফিল্ম প্রদর্শনী হবে এবং তার মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। আমি এখন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, যে যেখানে আছেন, বাংলাদেশের খেতে খামারে, শহরে নগরে গঞ্জে যারা আমাদেরকে দেখছেন আজকে এই মহান দিবসে, তারা আমার সালাম গ্রহণ করুন। আর যারা উপস্থিত আছেন তারা আমার শুভেচ্ছা ও সালাম গ্রহণ করুন। প্রথমে আল্লাহর কাছে শুকরগুজারি করছি এই মহান দিবসটি আমাদেরকে দেওয়ার জন্য। তার রহমতে আজকে আমরা এটা সফল করতে পারলাম এবং তার যে রহমত আছে সেটারও প্রমাণ আমরা পেলাম। যখন জুলাই ঘোষণা দেওয়ার জন্য এখানে এসেছিলাম ওখানে বৃষ্টির কোনো লক্ষণ ছিল না, কিন্তু আমাদের কাজ শুরু হবার মাত্রই বৃষ্টি শুরু হয়ে গেল। তা আমি বললাম যেটা আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষাচ্ছে। আজকেও আল্লাহর মেহেরবানি, ঠিকই তিনি আমাদের উপর রহমত বর্ষিয়েছেন, তার কাছে আমরা শুকরগুজারি করি। এই যে মহান দিবস এবং তার মধ্যে বিশেষ একটি ক্ষণ আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে সমস্ত জাতি একসঙ্গে হয়ে, সমস্ত রাজনৈতিক নেতা একসঙ্গে হয়ে তারা জুলাই সনদে স্বাক্ষর করছেন। এরকম ঘটনা ঘটবে এরকম কেউ আমরা চিন্তা করতে পারি নাই। যখন ঐক্যমত্য কমিশন গঠন করলাম মনে মনে আশা ছিল যে হয়তো দু একটা বিষয়ে তাদেরকে একমত করতে পারবো, কিন্তু রাজনৈতিক দলের বক্তব্য শুনলে মনে হয় কেউ কারো কথা শুনবে না। কাজে ভয়ে ভয়ে এটা শুরু হয়েছিল। প্রফেসর আলী রিয়াজকে দায়িত্ব দিয়েছিলাম, উনি একজন গুণীজন, যে উনি বুঝে বুঝে যদি অগ্রসর হতে পারেন। অবাক কাণ্ড, সারা দেশ দেখল, সমস্ত রাজনৈতিক দল শুধু আলাপে বসলো না, চমৎকার আলাপ করল। এত গভীরভাবে, এত গভীর জ্ঞানের সঙ্গে তাদের মধ্যে আলোচনা হলো, এত সৌহার্দ্যের সঙ্গে আলোচনা হলো, এটা না দেখলে আমাদের বিশ্বাস হতো না। আপনারা যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, তারা প্রত্যেকে দেখেছেন, কারণ টেলিভিশনে এটা প্রচার হচ্ছিল ক্রমাগতভাবে, কিভাবে তারা তাদের যার যার নীতিগুলো তুলে ধরছেন, বক্তব্যগুলো তুলে ধরছেন, সেটা সব মানুষ শুনতে পেয়েছে শুধু নয়, তারা অংশগ্রহণ করেছে, মনে মনে অংশগ্রহণ করেছে, ঘরের মধ্যে তর্ক বিতর্ক করেছে, কার কথা ঠিক, কার কথা উচিত, কোনটা মানলে ভালো হবে, কোনটা গ্রহণ করা উচিত হবে, এবং সেটা নিজেদের মধ্যে লেখালেখি করেছে, তর্ক বিতর্ক করেছে, সারা জাতিকে এটার মধ্যে ঢুকিয়ে ফেলেছে। আপনারা শুধু সীমাবদ্ধ কামরাতে বসে আলাপ করেননি, আপনারা সারা জাতিকে এটার মধ্যে আলোচনার মধ্যে শরিকদার করেছেন, সবাই অংশগ্রহণ করেছে। কেউ তাৎক্ষণিকভাবে কেউ রাজি হয়ে গেছে এমন ছিল না। অবস্থা দেখে মনে হচ্ছিল বেশি দূর বোধহয় অগ্রসর হবে না, কয়েকটি বিষয়ে একমত হয়ে বোধহয় সমাপ্ত হবে। কিন্তু ক্রমে ক্রমে যত জটিল বিষয় হোক না কেন ঐক্যমতে এসছেন
আজকে আমরা একটা দীর্ঘ তালিকা নিয়ে এই সনদ প্রণয়ন করতে পারছি। আমরা রাজনৈতিক দলের সদস্যদের জন্য এবং আমাদের কমিশনের সহসভাপতি এবং সদস্যবৃন্দের জন্য জোরে একটা হাততালি দিয়ে অসম্ভবকে সম্ভব করার জন্য। তারা ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে, তাদের নাম অক্ষয় হয়ে থাকবে। লোকে চিন্তা করবে যে তারা কিভাবে এটা করেছিল। আজকে এই দিনটি যে পেলাম, এটা মহান দিন। এটার কথা চিন্তা করলে গা শিউরে ওঠে। এমন একটি দিন, সেটা শুধু জাতির জন্য না, সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে। বহু জায়গায় সেটা পাঠ্যপুস্তকে থাকবে, সেটা ক্লাসরুমে আলোচনা হবে, রাজনৈতিকবিদদের মধ্যে নিয়ে এটা নিয়ে আলোচনা হবে বিভিন্ন দেশে। কোনটা ঠিক, কোনটা বেঠিক, তারা কি বললো, আমরা কি চাই, তারা সেটা পারে কিনা সেটা চেষ্টা করে দেখবে তাদের দেশে এটা সম্ভব কিনা। যেই উদাহরণ আমাদের দেশের রাজনৈতিকবৃন্দ সৃষ্টি করেছেন, সেটা দেশের জন্য তো বটেই, সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে। আমি তাদেরকে আবারও মোবারকবাদ জানাই এই কাজটি করার জন্য, দেশকে অনেক উচ্চে নিয়ে যাওয়ার জন্য। বহু উচ্চে নিয়ে গেছেন তারা। এই যে আমরা এটা পারলাম, একটা কমিশন বসিয়ে একমত করার চেষ্টা করা, এই যে কমিশন বসানো হলো, এই সুযোগ যারা দিল, যার কারণে হলো, তাদের কথা আমরা একবার স্মরণ করি। গণ অভ্যুত্থানের নায়কদের কথা স্মরণ করি, যাদের কারণে আজকে আমরা এখানে এসেছি, যারা এই অভ্যুত্থানের জন্য প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের কাছে স্মরণ করি। যারা আহত হয়েছে, বীর যোদ্ধা যারা আহত হয়েছে, বেঁচে আছেন, কষ্টে আছেন, তাদের কথা স্মরণ করি, তাদের কাছে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করি, আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। তাদের জন্যই আজকে আমাদের এই দিনটি করা সম্ভব হয়েছে। তাদের কাছে আমরা সারা জাতি চিরকৃতজ্ঞ থাকবে। আমরা সেই কৃতজ্ঞতা তাদেরকে জানালাম। আমরা আজকে যে কাজটা করলাম, এখানে স্বাক্ষর করলাম সবাই মিলে, সেটা দিয়ে আমার বাংলাদেশ পরিবর্তন হবে। এই পরিবর্তন সম্ভব হলো ওই গণ অভ্যুত্থানের কারণে, ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে। এটা হলো দ্বিতীয় অংশ। সেটা তারা করেছিল বলেই আজকে আমরা এই সুযোগ পেলাম। আমরা পুরনো কথাবার্তা সব পাল্টে ফেলে নতুন কথাগুলো আমাদের জীবনে নিয়ে আসলাম, আমাদের জাতীয় জীবনে নিয়ে আসলাম, আমাদের সংবিধানের পরিবর্তনের মধ্যে নিয়ে আসলাম, আমাদের অন্যান্য বিষয়ে সরকার চালানোর বিষয়ে নিয়ে আসলাম। অনেক বিষয় এসছে এই পরিবর্তনের ভেতরে। এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা সেই পথে অগ্রসর হব। আমাদের জন্য আজকে নবজন্ম, আমাদের নবজন্ম হলো আজকে। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। সেটা যেন সঠিকভাবে আমরা যেতে পারি, এটার জন্য আমরা আল্লাহর মেহেরবানি চাই, যাতে করে আমরা এটার থেকে বিচ্যুত না হই। আমরা একমত হয়েছি, এই একমত সুন্দরভাবে পরিচালনা করা, সামনের দিকে নিয়ে যাওয়া কীভাবে আমাদের কাছে সম্ভব হয়। যেই তরুণরা এই দিনটিকে সম্ভব করেছে, এই বাংলাদেশের আনাচে কানাচে এই পরিবর্তনের জন্য যারা জীবন দিয়েছে, তারা এই তরুণরাই আবার বাংলাদেশকে নতুন করে গড়বে। এই আলোকে, এই চিন্তাধারার আলোকে তারাই দেশকে গড়বে, তারাই দেশের নেতৃত্ব দেবে, তারা আমাদেরকে পথ দেখাবে। এই দেশ তরুণদের দেশ। এখানে 18 কোটি মানুষের মধ্যে অর্ধেক মানুষ হলো 27 বছরের নিচে। চিন্তা করেন কীরকম তরুণ এই মানুষ, বাংলাদেশের মানুষ। এটি আমাদের সম্পদ। সারা দুনিয়া অবাক বিশ্বে আমাদের দিকে তাকিয়ে আছে, কখন আমরা তাদেরকে সাহায্য করব ওই তরুণদের পাঠিয়ে।
কারণ সারা দুনিয়াতে তরুণদের অভাব, কোনো দেশে তো তরুণ নাই বলতে গেলে, কাজে তারা আমাদের দিকে তাকিয়ে আছে। এটাই হলো আমাদের সুবর্ণ সুযোগ, তাদেরকে এগিয়ে যেতে দেওয়া, তাদেরকে শুধু বাংলাদেশকে পরিবর্তন করে না, পৃথিবীকে পরিবর্তন করার সুযোগ তাদের কাছে এসছে। আমাদের কাছে দরখাস্ত আসছে, আমাদের কাছে এতজন পাঠান, আমাদের কাছে এতজন পাঠান, আমাদের কাছে যত পারেন পাঠান। এটা তো 2025 সালের কথা। 2026 সালে কি বলবে? 2027 সালে কি বলবে? হাত জোর করে করে আসবে। কারণ আমাদের তরুণটা ছাড়া পৃথিবীতে এত তরুণ দিতে পারে, এত তাজা শক্তি দিতে পারে, এত সৃজনশীল মানুষ দিতে পারে, এত বিশ্বস্ত মানুষ দিতে পারে, দেশ খুঁজে পাওয়া যাবে না। কাজে সেই দেশকে গঠন করার দায়িত্ব আগামী সরকারকে নিতে হবে, পরবর্তী সরকারগুলোকে নিতে হবে। সেটার জন্য এই প্রস্তুতি হচ্ছে এই আমাদের সনদ। এই সনদের মাধ্যমে আমরা আরেকটা বড় কাজ করলাম। আমরা বর্বরতার থেকে সভ্যতায় আসলাম। আমরা এক বর্বর জগতে ছিলাম, যেখানে আইন কানুন ছিল না, মানুষের ইচ্ছায় যা ইচ্ছা তা করতে পারত। এখন আমরা সভ্যতায় আসলাম, এবং এমন সভ্যতা আমরা গড়ে তুলব মানুষ ঈর্ষার চোখে আমাদেরকে দেখবে। কাজেই সেটা এখন আমাদের পরবর্তী এই সনদ পরবর্তী জীবন আমরা কিভাবে গঠন করব তার উপর নির্ভর করবে। কিন্তু আমাদের ভবিষ্যৎ অত্যন্ত চমৎকার, শুধু আমাদের সমাজটাকে গঠন করতে পারলে। এই যে সবচেয়ে বড় কনক্লুশন যেটা এখান থেকে যেটা আমরা পেলাম, আজকে যেটা আমরা বুঝতে পারলাম, যে আমরা যদি একমত হই, যেভাবে আমরা হতে পেরেছি, অন্য সব কাজেও যদি আমরা একমত হই, এক পথে চলি, তাহলে আমাদের দেশ এটা অনন্য দেশে পরিণত হবে। আমাদের দেশের সেই শক্তি আছে, সেই শক্তিকে আমরা ব্যবহার করতে পারি। আমরা আমাদের যে সম্পদ আছে, যেটা আমরা ব্যবহার করতে পারিনি পর্যন্ত। আমি বারে বারে যেটার কথা উল্লেখ করি, এটা হলো বঙ্গোপসাগর আমাদেরই অঞ্চল, আমাদেরই বাংলাদেশের অংশ। কোনোদিন আমরা খেয়াল করে দেখি নাই এই অংশে আমরা কি করি। এই অংশ অত্যন্ত সম্পদশালী অংশ। আমরা বলছি যে এটা আমরা পূর্ণ ব্যবহার করতে চাই, এই সম্পদকে আমরা এগিয়ে যেতে চাই, আমরা আর তর্ক বিতর্কের মধ্যে থাকতে চাই না। সেই জন্যই আজকে সনদ হলো, এই সনদ তর্ক বিতর্কের অবসান করবে। আমরা নিয়ম মতো চলে যাব। আমরা এখন নিয়ম মাফিক চলার জন্য তৈরি হয়েছি। এই নিয়ম যেন আজকে সই করলাম, অনেক আলোচনার মধ্যে দিয়ে আমরা সই করলাম, এটা আমাদেরকে পথ দেখিয়ে দেবে। এই পথে আমরা চলব, তাহলে আমরা এই যে সম্পদ আছে সেই সম্পদের ব্যবহার করতে পারবো। আমি বারে বারে বলছি যে আমরা যদি গভীর সমুদ্র বন্দর করে দিই, তাহলে সারা দুনিয়ার জাহাজ আমাদের বন্দরে ভিড়তে হবে। আমাদের পণ্য সিঙ্গাপুরে খালাস করে দিয়ে চলে যেতে হবে না, অন্য দেশের পণ্য সিঙ্গাপুরে খালাস করে দিয়ে যেতে হবে না, আমার দুয়ার পর্যন্ত নিয়ে আসতে পারবে। এবং অন্যান্য দেশের যারা সুযোগ দিতে পারবে না, তাদের পণ্য এখানে দেওয়া যাবে, আমাদের এখান থেকে তারা নিয়ে যাবে। কাজে একটা বিরাট সুযোগ। আর বঙ্গোপসাগরে মাছেরও তো একটা বিষয় আছে। অন্য দেশের মাঝিরা এসে, আমাদের মৎস্যজীবীরা আছে, এসে আমাদের পানি থেকে তারা মাছ শিকার করে নিয়ে যায়। আমরা হাত করে তাকিয়ে থাকি, কিছু করতে পারি না। আমাদের মাছ দিয়ে যায়, আমরা আমাদের মাছ ঘরে আনতে পারি না। এটার থেকে তো আমাদের উদ্ধার পেতে হবে। তাই সেই বঙ্গোপসাগরকে মিলিয়ে, তার উপকূলকে মিলিয়ে আমরা সমস্ত বাংলাদেশ পরিবর্তন করে ফেলতে পারি। আমাদের পরিকল্পনায় যদি আমরা মাতারবাড়ি, কক্সবাজার সব কিছু মিলিয়ে, মহেশখালী সব কিছু মিলিয়ে আমরা যদি একযোগে বন্দর উন্নত করি, তাহলে পুরো এলাকা নতুন সিঙ্গাপুরে পরিণত হবে। এটা নির্ঘাত, এটার থেকে কেউ বাইরে যেতে পারবে না, এবং সকল দেশের মানুষ এখানে আসবে। আমরা আমাদের অর্থনীতির অংশ হিসেবে আঞ্চলিক অর্থনীতি গড়ে তুলতে পারি। আমরা নেপালে, ভুটানে, সেভেন সিস্টার্সে,
তাদের সঙ্গে আর্থিক সম্পর্ক গড়ে তুলতে পারে শুধু এই বন্দরের কারণে, এই যোগাযোগের কারণে। তারাও সমৃদ্ধ হবে, আমরাও সমৃদ্ধ হব। কাজে এই সুযোগগুলো আছে যদি আমরা পথ মত ঠিক মতো চলতে পারি। সেই জিনিসটা আজকে আমাদেরকে দেখিয়ে দিল যে আমরা পারি। সেটাই হলো আজকের আমাদের যে শিক্ষা, যে আমরা যেটা চাই সেটা করতে পারি। এবং যেটা আজকে করলাম সেটা ছাত্রদের, তরুণদের জানিয়ে দেওয়ার জন্য তাদের পাঠ্যপুস্তকে থাকবে আমরা কিভাবে ঐক্যমতে এসেছি, কী কী বিষয় বিবেচনা করেছি, তারা কেন এই সিদ্ধান্তে এসছে, কীভাবে এসছে, তাদের জন্য যে তারা বিতর্কগুলো করেছেন দিনের পর দিন এই সিদ্ধান্তে আসার জন্য, সেগুলোর ভিডিও ইস্যুভিত্তিক তৈরি করে করে ছাত্রদের হাতে দিয়ে দেওয়া হবে। তারা যেন দেখে তাদের নেতারা কিভাবে তাদের বিষয়গুলো বিবেচনা করছেন, কিভাবে সিদ্ধান্তে আসছেন, তারা যেন অনুপ্রাণিত হয়। আজকে শুধু অনুষ্ঠান না, সারা জাতি এটার থেকে অনুপ্রাণিত হবে, নতুন পথের দিশা পাবে যে আমরা ছোট জাতি না, কারো দয়া দাক্ষিণ্যে বেঁচে থাকার জাতি না, আমরা কারো কথার তলে থাকি না, আমরা আমাদের মতো চলি, মাথা উঁচু করে চলি এবং সারা দুনিয়াতে আমরা মাথা উঁচু করে চলব। সেই সামর্থ্য আমাদের আছে। আমরা অন্য দেশকে দেব, আমাদের সেই সামর্থ্য আছে। অন্য দেশ আমাদের কাছ থেকে শিখবে, সেই সামর্থ্য আমাদের আছে। আজকে যেই সনদ সই করলো, এটা বহু দেশ শিখতে আসবে, এটা আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে রাখলাম। এই যে একটা উদাহরণ সৃষ্টি করলেন, এরকম আরও বহু উদাহরণ আমরা সৃষ্টি করতে পারি। সেই পথে আমরা যেন চাই। আমরা একটা মহান জাতি, সেই মহান জাতি হিসেবে নিজেদের মধ্যে অনুভব করতে হবে। কেউ যেন আমাদেরকে ধাক্কা দিয়ে চলে যেতে না পারে, আমাদের দেখলে সম্মান করে, মাথা নিচু করে থাকে। এত জিনিস তোমরা কি করে করলে? এখনও তারা চিন্তা করে যে তারা এত কিছু কিভাবে করলো, এই অভ্যুত্থান করলো, একটা এত বছরের সরকারকে ফেলে দিল, পালিয়ে গেল সরকার, একটা নতুন সরকার করলো, একটা নতুন সনদ করলো, এত কিছু করলো তারা। এটাই অবাক বিস্ময়ে তাকাচ্ছে। আমরা নির্বাচনের কথা বলেছি, এই সুর, যে সুর আজকে আমরা এখানে বাজালাম, সেই সুর নিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ঐক্যের সুর, ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে। আজকে ঐক্যমত্যে আমরা যেরকম সনদ করলাম, এই রাজনীতির ব্যাপারেও, নির্বাচনের ব্যাপারেও আপনারা রাজনৈতিক নেতারা বসে, বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন কিভাবে নির্বাচন করবেন। যেমন তেমন করে নির্বাচন করলে তো আবার পুরনো জায়গায় ফিরে যাওয়া, কিছু করে লাভটা কী হলো? এই কথা লিখে আমার লাভ কী হলো? কথা লিখলাম, কথা মানলাম না, কাজের মধ্যে গিয়ে মানলাম না। কাজেই আমার অনুরোধ, আপনারা আবার ঐক্যমত্য কমিশন বলেন, কমিটি বলেন, নিজেরা বসুন, নির্বাচনটা কিভাবে সুন্দরভাবে করবেন, উৎসবমুখর করে করবেন, ইতিহাসে স্মরণীয় করে তুলবেন। যেই সনদ রচিতা এই নির্বাচন করেছে, এই সনদ তৈরি করেছে যারা, তাদের হাতে এই নির্বাচন সৃষ্টি হয়েছে। পুলিশ এসে কেন ধাক্কাধাক্কি করবে সেখানে? নিজেদের নির্বাচন নিজেরা করব আমরা, কারো এসে আমাদেরকে সোজা করতে হবে না, আমাদেরকে দেখিয়ে দিতে হবে না, ধাক্কাধাক্কি করতে হবে না। আমরা কি জানি না নাকি কিভাবে নির্বাচন সুন্দরভাবে করতে হয়? সেটা যেন একটা উদাহরণ হয়, সেটা জাতির জন্য উদাহরণ, বিশ্বের জন্য একটা উদাহরণ হিসেবে আমরা সে নির্বাচনটা করতে চাই। আমরা ইনশাআল্লাহ পারবো। আজকে সেই পারার একটা চিহ্ন আমরা এখানে রেখে গেলাম। এই চিহ্নটা ধরে আমরা পথে অগ্রসর হব। আল্লাহ আমাদেরকে সেই সামর্থ্য দিক, সেই জন্য আমাদের সবার জন্য দোয়া করেন। যারা আজকে শুনছেন, দূরে দূরে আছেন, মন ঠিক করেন যে এই যে ঐক্যমতের মাধ্যমে যে কঠিন কঠিন কাজ সমাধা করা যায়। আমরা যে বর্বরতার থেকে সভ্যতায় এসেছি তার প্রমাণ রাখা যায়, কার্যে প্রমাণ করতে হবে। এখন তো কাগজে আমরা প্রমাণ করলাম, সেই সভ্যতা আমরা নিয়ে আসতাম। এখন কাজে প্রমাণ করতে হবে যে আমরা সেই সভ্যতা অর্জন করেছি। আমাদের রাজনৈতিক নেতারা আমাদেরকে সেই পথ দেখিয়েছেন, আমরা তাদের কাছে মাথা নত করছি যে তাদেরকে তারা আমাদেরকে এই পথ দেখানোর জন্য পরবর্তীতেও তারা যেন সুন্দরভাবে করে, নির্বাচনটাও সেরকম যেন আমরা বাহবা দিতে পারি। সবাই মিলে এমনভাবে নির্বাচন করব
কোনো দুনিয়ার কোনো কেউ এসে বলতে পারবে না এখানে ক্ষতি হয়েছে, এখানে গোলমাল হয়েছে, এ কথা যেন বলতে না পারে। বাইরের লোক এসে কেন আমাদেরকে বলবে তোমরা এটা ঠিক করে নাই, ওটা ঠিক করে নাই? তা আমরা কি জাতি হলাম যে বাইরের কথার জন্য আমাদেরকে অবজ্ঞা করতে হবে? আমরা যারা এই সনদ তৈরি করতে পারি সে ক্ষমতাতে কি দুনিয়ার কারো কাছে কোনো কম মনে হয়েছে আপনাদের কাছে? সে আলোচনা কি কারো কাছে কম মনে হয়েছে আপনাদের কাছে? যে রাজনীতিবিদরা এখানে অংশগ্রহণ করেছেন তাদের বিদ্যা, তাদের জ্ঞান, তাদের অভিজ্ঞতা অন্য দেশের কোনো রাজনীতিকের চেয়ে কম মনে হয়েছে আপনাদের কাছে? মোটেই মনে হয় নাই। তাহলে কেন আমরা এটা পারবো না? কাজে আপনারা দোয়া করেন, সবাই মিলে চেষ্টা করেন যাতে করে আমরা সুন্দরভাবে নির্বাচনটা করতে পারি ইনশাআল্লাহ। তাহলে আমরা সঠিক পথে অগ্রসর হতে পারব। আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে যারা এই সনদে স্বাক্ষর করলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে, তারা আমাদের দেশটাকে একটা বহু উচ্চতায় আমাদেরকে নিয়ে গেল। সে উচ্চতায় যেন থাকতে পারি, আরও উচ্চতায় যেন আমরা যেতে পারি, সেটার জন্য আল্লাহর দোয়া কামনা করছি। সবাইকে ধন্যবাদ। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৭১, পাবনা ৪-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি পাবনা ৪ আসনে। এটি সংসদীয় আসন ৭১। এই মুহূর্তে আছি ঈশ্বরদীতে। আমার সাথে যুক্ত হয়েছেন দুজন নারী নেত্রী। আমার ডান পাশে আছেন রুকিয়া সুলতানা, আপনি পৌর মহিলা দলের সভানেত্রী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার বাদিকে আছেন রুকিয়া হাশেম, দুজনই রুকিয়া। তো আপনি ঈশ্বরদী উপজেলা বিএনপি মহিলা দলের সভানেত্রী, দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের। তো আপনার কাছে প্রথমে প্রশ্ন রাখতে চাই যে দীর্ঘ প্রায় ১৭-১৮ বছর আপনারা স্বাচ্ছন্দ্যভাবে রাজনীতি করতে পারেননি, মাঠে গণসংযোগ করতে পারেননি। তো কেমন ছিল সেই সময়টা, একটু সংক্ষেপে জানতে চাই। সেই সময় অনেক খুব কঠিন অবস্থা ছিল। তখন আমরা কোনো কাজ করতে পারি নাই, মাঠে কোনো কাজ করতে পারি নাই, বাধা সৃষ্টির সম্মুখীন হয়েছি। আমরা বিগত দিনে আমরা যে রাজপথে যখন কাজ করেছি তখন প্রত্যেকটা সময় আমাদেরকে বাধার সম্মুখীন হতে হয়েছে। আমরা চাই যে আমরা নিজের ভোট এখন নিজে দিব। আমরা ৪ আসনের আমাদের প্রার্থী যে হাবিবুর রহমান হাবিব, আমরা তাকে আমরা চাই এবং উনি যেন আমাদেরকে ওনাকে আমরা যেন ভোট দিয়ে তাকে আমরা জয়যুক্ত করতে পারি। আমাদের এই ঈশ্বরদী পৌর মহিলা দল এবং উপজেলা এবং পৌর মহিলা দল আমরা প্রত্যাশিত আমাদের হাবিবকে যেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন নমিনেশন দেয় এবং আমরা তার ঐক্যবদ্ধভাবে আমরা যেন তার কাজ করতে পারি, এটা আমি আশা। আপনার কাছে জানতে চাইবো যে দীর্ঘ ১৭ বছর যে অনেক নির্যাতন সহ্য করে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, তো এখন আপনাদের যে নির্বাচনী একটা আমেজ শুরু হয়েছে, আর ৪ মাস বাকি আছে নির্বাচনে, বিভিন্ন দল করছে, তো আপনারা পুরুষদের পাশাপাশি নারীরাও আপনারা যাচ্ছেন, তো এখন কতটা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ডিবিসি বাংলা স্টুডিও সমস্ত মানে আমার ভাই ও বোনেরা যারা আছে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। এখন যে আমরা ১৭ বছর কোনো রকমই কোনো কিছু কাজ করতে পারি নাই। ১৭ বছর আমরা অত্যন্ত নিপীড়িত, নির্যাতিত হয়েছি, কেউ ঘরে থাকতে পারে নাই। আমাদের অনেক ভাই বোনরা তারা অনেক গুমের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, জেল হাজত অনেক কিছু খেটেছে। যাই হোক, এখন বর্তমান আমরা এই ১ বছরে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করছি। আমরা অন্তত কাজ করতে পারছি, মাঠে ঘাটে যেখানেই হোক কাজ করতে পারছি, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা সক্রিয়ভাবে শুধু মহিলা দল না, আমরা সমস্ত দল নিয়েই আমরা এখন কাজ করতে পারছি, কাজ করব। আমাদের দলীয় প্রধান যেভাবে মনোনয়ন দিবেন আমরা তাকেই মনোনয়ন আনন্দে গ্রহণ করব এবং তার হয়ে আমরা কাজ করব। বলা হয়ে থাকে যে নারীরা সবসময় অধিকার বঞ্চিত হয় বা পিছিয়ে থাকে, তো আপনারা নারী হয়ে নারীদের অধিকার রক্ষায় কিভাবে কাজ করছেন? হ্যাঁ, আসলে কথাটা কিন্তু আসলেই ঠিক যে আমরা নারীরা কিন্তু বঞ্চিত, আমাদের নারীদের কিন্তু আমাদের সেইভাবে মূল্যায়ন করা হয় না। তা আমরাও কিন্তু ছেলেদের থেকে আমরা কোনো অংশে পিছিয়ে নাই, আমরা কিন্তু
সব জায়গায় আমরা অনেক জায়গায় কাজ করছি, অনেক প্রতিষ্ঠানে আমরা নারীরা আছি, তারপরেও আমাদের সেইভাবে মূল্যায়ন করে না। তাই আমরা চাচ্ছি আমরা মহিলারা যেন আমাদের কিন্তু শহীদ প্রেসিডেন্ট প্রথমে যখন রাষ্ট্রীয়ভাবে তিনি ক্ষমতায় আসেন তখন যে দলটা গঠন হয়েছে জাতীয়তাবাদী দল গঠন করেছে তখনই কিন্তু আমাদের মহিলা দলটা গঠন করছে এবং উনি চেয়েছেন যে আমরা যেন সুন্দরভাবে নারীদের অধিকার আদায় করে নিতে পারি এবং আমাদের মতো আমরা যেন কাজ করতে পারি, আমাদের সুসংগঠিত করে আমরা যেন পিছিয়ে না থাকে, আমাদের সমস্ত জায়গায় যেন আমরা কাজ করতে পারি। এটাই আপনার কাছে জানতে চাইবো যে এখন বলা হচ্ছে যে বিএনপির একটা সুবর্ণ সুযোগ সামনে ক্ষমতায় আসার, আর সেক্ষেত্রে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আপনারা নারীদের অধিকার রক্ষা যেটা বলছি ওদের নিয়ে একটা স্বপ্ন আছে আপনাদের, যে কি সেই স্বপ্নটা যে আপনারা ক্ষমতায় যদি আসতে পারেন তাহলে তাদের সেই কিছুটা হলেও পূরণ হবে? অবশ্যই পূরণ হবে। আমরা নারীরা যেন সামনের দিকে যেন এগোতে পারি, নারীদেরকে নিয়ে আমরা কাজ করব। আমাদের যে নারীরা যে আমাদেরকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিশ্চয়ই আমাদেরকে নারীদেরকে অনেক মূল্যায়ন করবে। আমি এটাই চাই যে নারীরা যেন সামনের দিকে যেন এগোতে পারে, আমরা যে সামনের দিকে যেন কাজ করতে পারি। এতদিন তো আমরা নারীরা কোনো কাজ করতে পারি নাই, মাঠে নামতে পারি নাই। আমি এইটাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এটাই আমি বলবো যে নারীদেরকে যেন আমাদেরকে যেন মূল্যায়ন দেয়, নারীরা যেন আমরা যেন সুন্দরভাবে কাজ করতে পারি মাঠে, এবং যে কোনো প্রোগ্রামে যেন নারীরা যেন অধিকার পায়, নারীরা যেন পিছিয়ে না যায়, আমরা যেন প্রত্যেকটা সময় যেন নারীরা যেন প্রত্যেকটা কাজেই যেন আমরা কাজ করতে পারি। নারী নেত্রী হিসেবে আপনাদের দুজনেরই সফলতা কামনা করছি। তো সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আপাতত এই ছিল আমার কাছে। পরবর্তী সন্ধ্যে 7টায় এই আসনেরই মানে পাবনা 4 আসনের অন্য কোনো রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলার চেষ্টা করবো। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। 3.5 দশক পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি এজিএস সহ 20টি পদে জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। ভরাডুবি হয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেলের। বাকি 3টি পদের মধ্যে শুধু ক্রীড়া সম্পাদক পদে নার্গিস খাতুন জয় পেয়েছেন ছাত্রদলের প্যানেল থেকে। জিএস পদে শিক্ষার্থীরা বেছে নিয়েছে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মারকে। বিজয়ীরা বলছেন শিক্ষার্থীদের অধিকার আদায়ে সবাই একসঙ্গে কাজ করবেন। বাঁধভাঙা উল্লাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। বিজয়ের ঘোষণা শুনেই কান্নায় ভেঙে পড়েন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। রাকসুতে ভূমিধস বিজয় ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের। জিএস, ক্রীড়া সম্পাদক ও বিজ্ঞান সম্পাদক ছাড়া 23 পদের মধ্যে 20টিতে জয় জয়কার তাদের। এর মধ্য দিয়ে রাবি শিক্ষার্থীরা পেল নতুন নেতৃত্ব। শুক্রবার সকাল 8টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। ভিপি পদে মুস্তাকুর রহমান জাহিদ, প্রাপ্ত ভোট সংখ্যা 12,687। সাধারণ সম্পাদক পদে সালাউদ্দিন আম্মার পেয়েছেন 11,537 ভোট। এজিএস পদে এসএম সালমান সাব্বির পেয়েছেন 6,971 ভোট। নির্বাচনে বিজয়ীরা বলেন শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করতে চান তারা। সকলের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের জুলাইয়ের সহযোদ্ধারা, আমাদের ক্যাম্পাসের অধিকার আদায়ের আন্দোলনের সহযোদ্ধারা সবাই একসাথে হয়ে আগামীর ক্যাম্পাস বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। নির্বাচনে জয় পরাজয় স্বাভাবিক। আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। আপনাদের পরামর্শ এবং সহযোগিতা অনুযায়ী আমরা নির্বাচিত প্রতিনিধিগণ একসাথে এই ক্যাম্পাসকে গড়ে তুলব ইনশাআল্লাহ। এজিএস পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় শিবির সমর্থিত সালমান সাব্বির 6,971 ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এসা পেয়েছেন 6,091 ভোট। হল সংসদেও শিবির সমর্থিত প্রার্থীদের বেছে নিয়েছেন অধিকাংশ শিক্ষার্থীরা। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, রাজশাহী। প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রার হুঁশিয়ারি দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসিতে গিয়ে এক বিক্ষোভ সমাবেশে এই হুঁশিয়ারি দেন আন্দোলনকারী শিক্ষক নেতারা। এর আগে শুক্রবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে 6ষ্ঠ দিনের মতো কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। পরে কর্মসূচির অংশ হিসেবে শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসিতে যান আন্দোলনরত শিক্ষকরা। সেখানে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দুপুর থেকে অনশন শুরু করেন। ঘোষণা আসে
শনিবার কালো পতাকা মিছিল করার। এর মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন না হলে প্রয়োজনে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করবেন বলে হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা। অবিলম্বে দাবি মেনে না নেওয়া হলে 3 দফা থেকে 1 দফায় যেতে বাধ্য হবেন বলেও জানান তারা। আমরা কিন্তু আমাদের কর্মসূচি স্থগিত করেছি। স্থগিতের অর্থ এই না যে যমুনার দিকে আমরা আর যাব না। আগামী রবিবারে 6 লক্ষ শিক্ষক কর্মচারী নিয়ে ফের যমুনা অভিমুখে মার্চ করবে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।